আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে বাংলাদেশের যে প্রান্তে বসে বিশ্বের যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিজ্ঞান বিষয়ের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছি। আমরা বিভিন্ন সময় ক্লাস 6, 7, 8, 9, 10 বিভিন্ন বিজ্ঞান নিয়ে কথা বলছি, বিভিন্ন বিজ্ঞান বইয়ের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছি। আর আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটিও লক্ষ্য করছি যে তোমরা প্রত্যেকেই, প্রায় বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা ক্লাসগুলো লক্ষ্য করছো এবং দেখছো। এটা অবশ্যই আমার কাছে অবশ্যই ভালো লাগে। আমি আশা করি তোমরা বাকি ক্লাসগুলোও দেখলে আমি আশা করি তোমাদের বইয়ের যে টপিকসগুলো রয়েছে তোমরা সেটা বুঝতে পারবে। আজকে এমন একটা টপিকস নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা, যেই টপিকসটা তোমার ক্লাস 6-এর জন্য দরকার, 7-এর জন্য দরকার, 9 এবং 10 উভয়ের জন্যই দরকার। চলো যাই দেখে আসি সেই টপিকসটা আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি দুইটা চিত্র উপস্থাপন করেছি। চিত্র দুইটা লক্ষ্য করলে দেখো তো আসলে এই চিত্র দুইটা কিসের। এই চিত্র কোথাও কি তোমরা দেখেছ? এইরকম চিত্র কোথাও কি তোমরা দেখেছ? বা এই চিত্রগুলো কি কাজই বা করে? তোমাদের মধ্যে নিশ্চয়ই ইতিমধ্যেই এমন জ্ঞানটা চলে এসেছে, এই চিত্র হচ্ছে কোষীয় একটা অঙ্গাণু, তাই না? এবং এমনটা মনে হয়ে গেছে, এমনটা ধারণা হয়ে গেছে কোষীয় এমন একটা অঙ্গাণু, যেই অঙ্গাণুটার উপস্থিতির জন্য অঙ্গাণুটার উপস্থিতির জন্য উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। অর্থাৎ আমরা জানি যে আমরা প্রাণীরা বিভিন্ন সময় বিভিন্ন খাবারগুলো গ্রহণ করে থাকি, কি যে মানে প্রত্যক্ষভাবে অন্য কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে, কিন্তু উদ্ভিদদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে থাকে সূর্যালোকের উপস্থিতিতে। কেন উপস্থিতিতে করতে পারে? কারণ এই অঙ্গাণুটির জন্য। এখন আমি যদি বলি এই অঙ্গাণুটির নাম কি, আমার মনে হয় 100-তে 100% সব স্টুডেন্টই তোমরা জানো এই অঙ্গাণুটির নাম হচ্ছে কি? প্লাস্টিড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে প্লাস্টিড সম্পর্কে ধারণা নিব, প্লাস্টিডের কাজ সম্পর্কে ধারণা নিব, কোন কোন প্লাস্টিডগুলো কি কাজ করে, এবং প্লাস্টিডের কিছুটা গঠন সম্পর্কেও আমরা ধারণা নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমাদের আজকের মূল পাঠের আলোচনাতে। তার পূর্বে আমরা দেখে নিই আমরা আজকের পাঠ শেষে কি শিখব। আজকের পাঠ শেষে দেখো আমরা শিখব হচ্ছে প্লাস্টিড কি তা জানতে পারবো, প্লাস্টিডের প্রকারভেদ জানতে পারবো, প্লাস্টিডের গঠন এবং কাজ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ আমরা আজকে প্লাস্টিড কি তা জানতে পারবো, প্লাস্টিডের প্রকারভেদ অর্থাৎ প্লাস্টিড কয় প্রকার সেটা জানতে পারবো, এবং প্লাস্টিডের গঠন ও কাজ জানতে পারবো। তো প্রথমে চলে যাব প্লাস্টিড কি। লক্ষ্য করো, প্লাস্টিড সাধারণত দেখো সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। প্লাস্টিড আমরা কাকে বলতেছি? যে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন হতে পারে অথবা বর্ণযুক্ত হতে পারে। বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। প্লাস্টিড চিনতে পারলে তাহলে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। এই জন্য কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তোমাদের নিশ্চয়ই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা মনে আছে না? যদি না মনে থাকে একটু মনে করিয়ে দিই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায়, দ্যাট মিনস এই প্লাস্টিডের সহায়তায়, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন নির্গত করে। সেই সম্পূর্ণ প্রসেসকে আমরা বলেছিলাম কি?
সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করেছে, উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকে। আমরা জানি আমরা ভাত, মাছ, মাংস, দুধ, ডিম বিভিন্ন প্রকার খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে যে উদ্ভিদের কিন্তু ভাত, মাছ, মাংস, দুধ, ডিম গ্রহণ করার দরকার হয় না। উদ্ভিদের কি কি গ্রহণ করার দরকার হয়? উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে, উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন প্রকার খনিজ পুষ্টি উপাদান গ্রহণ করে, কিন্তু সে সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য সে নিজেই তৈরি করে। তো তাহলে সেই বৈশিষ্ট্যটা, অর্থাৎ এই যে কেন তৈরি করতে পারে, প্লাস্টিডের জন্য। অর্থাৎ তার দেহে যে অঙ্গাণুটা রয়েছে, তার কোষে, তার দেহের কোষের যে অঙ্গাণুটা রয়েছে যার নাম প্লাস্টিড, এই প্লাস্টিডের জন্য, যেটা প্রাণী কোষে নাই। বুঝতে পারতেছো? অর্থাৎ প্লাস্টিডটা প্রাণী কোষে নাই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। বুঝতেই পারতেছো, এমন একটা বৈশিষ্ট্য, সম্পূর্ণ অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদের দেখো খাদ্য সংশ্লেষণ, বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। একটু খেয়াল করো, খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। দ্যাট মিন্স কি, খাদ্য সংশ্লেষণে মানে খাদ্য তৈরিতে, অর্থাৎ যেটা বললাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্লাস্টিড খাদ্য তৈরি করে থাকে, এটা হচ্ছে খাদ্য সংশ্লেষণ। অর্থাৎ সেক্ষেত্রে সে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড পানিকে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। খাদ্য সংশ্লেষণ, বর্ণ গঠন, এই যে আমরা বিভিন্ন বর্ণের উদ্ভিদ দেখে থাকি, যেমন দেখো উদ্ভিদের অধিকাংশ উদ্ভিদগুলো সবুজ, আমরা আমাদের চারপাশে তাকালে সবুজ আর সবুজ দেখতে পাই। উদ্ভিদের পাতাগুলো সবুজ কেন? ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিল এক প্রকার প্লাস্টিড। তাহলে দেখো যে প্লাস্টিডের জন্য আমরা সবুজ দেখি, লাল, নীল, হলুদ বিভিন্ন প্রকার ফুল দেখি, বিভিন্ন প্রকার পাতা দেখি, লাল, নীল, হলুদ বিভিন্ন প্রকার ফুল এবং পাতাগুলো দেখি। এগুলো আসলে কিসের জন্য হয়? প্লাস্টিডের জন্য। কারণ প্লাস্টিড বিভিন্ন বর্ণেরও হয়ে থাকে, তার মানে বর্ণ গঠনে কাজ করে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। আমরা জানি যে প্রাণীরা যেমন খাদ্য সঞ্চয় করে, প্রাণীরা যে খাদ্য সঞ্চয় করে সেটাকে আমরা বলে থাকি গ্লাইকোজেন, আর উদ্ভিদরা যখন খাদ্য সঞ্চয় করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টার্চ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো যে উদ্ভিদ যে খাদ্য সঞ্চয় করে সেটা কোথায় সঞ্চয় করে? উদ্ভিদ যে খাদ্য সঞ্চয় করে সেটাও প্লাস্টিডে সঞ্চয় করে। অর্থাৎ এক ধরনের প্লাস্টিড আছে যার নাম হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড সাধারণত কি মূল কাণ্ড এইসব জায়গাগুলোতেই বেশি থাকে। তাছাড়া অন্যান্য অঞ্চলের কিছু প্লাস্টিডও আছে যারা খাদ্য সঞ্চয় করে থাকে। তার মানে আমরা দেখলাম খাদ্য তৈরি করতেছে, বর্ণ গঠন করতেছে, প্লাস খাদ্য সঞ্চয়েও ভূমিকা পালন করছে কে? প্লাস্টিড। এরপরে আমরা যাব শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্লাস্টিডের গঠনে দেখো গঠনে সাধারণত তিনটি অংশ দেখা যায়। একটা হচ্ছে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। আবরণী, স্ট্রোমা এবং গ্রানা, এই তিনটা অংশ দেখা যায়। তোমরা লক্ষ্য করো একটা প্লাস্টিডের ক্ষেত্রে দেখো আমরা এখানে সেই দুইটা চিত্র নিয়ে এসেছি। দেখো যে এটা হচ্ছে আবরণী, বহি আবরণ, অন্ত আবরণ। এই যে হচ্ছে কি যে তোমার চাকতির মতো যে অংশ হচ্ছে সেটা হচ্ছে গ্রানা। এটা হচ্ছে আন্তঃগ্রানা, অর্থাৎ এটার সাথে এটা গ্রানা যুক্ত হয়েছে, এটা থাইলাকয়েড। তারপর হচ্ছে স্ট্রোমা। এখন আমি তোমাদের আরেকটু সংক্ষেপে, আরেকটু বিস্তারিত আমি তোমাদের প্লাস্টিডগুলো সম্পর্কে বলতে চাই, তোমরা একটু বুঝে নিবে। প্লাস্টিডের বিষয়টা কিন্তু সহজ। প্লাস্টিডের গঠনে আমরা দেখতেছি যে কি তিনটা অংশ, আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। আবরণী বলবো যে প্লাস্টিডের আবরণী অর্থাৎ প্লাস্টিড অঙ্গাণুটি, কোষীয় অঙ্গাণু প্লাস্টিডটি দুইটি অংশে বিভক্ত। প্লাস্টিডের আবরণ দুই আবরণ বিশিষ্ট, অর্থাৎ বহি আবরণ এবং অন্ত আবরণ, বহিপর্দা বা বহিস্তর এবং অন্তঃস্তর বা অন্তঃপর্দা। এরপরে দেখো যে এই প্লাস্টিডের ভিতরে চাকতির মতো বা থালার মতো কিছু অংশ আছে, যেমন একটার পর একটা থালা গুচ্ছ তৈরি করলে যেমন থালাগুলো দেখতে যেমন লাগে, ঠিক এইগুলো তেমন দেখতে লাগে। এখন দেখো যে এই থালাগুলো অর্থাৎ কি এই যে প্লেটগুলো যেটাকে আমরা বলতেছি সেটার নামই হচ্ছে কি থাইলাকয়েড।
অর্থাৎ এক একটা প্লেটটাকে আমরা বলতেছি কি থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলো যখন পরস্পরের সাথে একটা গুচ্ছ তৈরি করতেছে সেটাকে বলতেছি আমরা কি গ্রানাম। আর এই গ্রানামের এক একটা চাকতিকে বলা হয়ে থাকে থাইলাকয়েড বা গ্রানাম চাকতি। বুঝতে পারতেছো? এই যে এক একটা চাকতিকে বলা হয়ে থাকে থাইলাকয়েড বা গ্রানাম চাকতি। এর মধ্যে এই যে গ্রানাম চাকতি, দেখো যে গ্রানাম চাকতি বা থাইলাকয়েড গুলো গ্রানাম চক্র, এই যে দেখো গ্রানাম চক্র বা থাইলাকয়েড, গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই গ্রানাম চক্র বা থাইলাকয়েড গুলো এরকম গুচ্ছ গুচ্ছ আকারে অবস্থান থাকে এবং পরস্পরের সাথে এভাবে নালী দ্বারা সংযুক্ত থাকে। লক্ষ্য করো, পরস্পরের সাথে এভাবে নালী দ্বারা সংযুক্ত থাকে। এখন দেখো যে তাহলে দেখো যে আমরা কিন্তু গ্রানাম দেখলাম, ঠিক আছে? আমরা কিন্তু গ্রানাম দেখলাম। গ্রানাম এরপরে কি, যে গ্রানামগুলো আবার এক গ্রানামগুলো যখন আর এক গ্রানামের সাথে যে নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। মনে রাখতে হবে, গ্রানামগুলো অন্য গ্রানামের সাথে যে সকল নালী দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। যেই সকল গ্রানাম ল্যামেলামগুলো এক গ্রানাম থেকে আর এক গ্রানামে গিয়ে সংযুক্ত হয় না, স্ট্রোমার মধ্যে গিয়ে সমাপ্ত হয়, সেগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। আর এই যে এর অভ্যন্তরে অর্ধতর জেলির ন্যায় যে পদার্থ, সেটাই হচ্ছে কি স্ট্রোমা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্ট্রোমা এবং গ্রানাম এই দুইটা মিলেই সালোক সংশ্লেষণের কাজ করে থাকে। কিভাবে কাজ করে একটু সংক্ষেপে বলি। এখানে স্ট্রোমা এবং গ্রানামের মধ্যে কি কি কাজ হয়, যেমন একজন আছে হচ্ছে কি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, পানি গ্রহণ করে। এই বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানিকে গ্রহণ করার পরে আর একজন কি করে, সেই পানি এবং কার্বন ডাই অক্সাইডকে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটিয়ে সেখানে থেকে কি তৈরি করে, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। তাহলে দেখো যে এভাবে হচ্ছে কি যে প্লাস্টিডগুলো তারা তাদের খাদ্য তৈরি করে থাকে এবং এই খাদ্যগুলোই উদ্ভিদ তার নিজেদের জন্য ব্যবহার করে। অর্থাৎ এভাবেই উদ্ভিদের প্রতিটি সজীব কোষ, প্রতিটি সবুজ সজীব কোষ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব এই প্লাস্টিডগুলো কয় ভাগে ভাগ করা যায়। দেখো, রঞ্জক পদার্থের উপস্থিতি। রঞ্জক পদার্থ মানে প্লাস্টিডে তো রঞ্জক পদার্থ রয়েছে। যেমন তুমি দেখো, আমি যদি বলি প্লাস্টিডের বর্ণ সবুজ কেন, প্লাস্টিডের বর্ণ হলুদ কেন, প্লাস্টিডের বর্ণ লাল কেন, তার উত্তর কিন্তু তোমরা হয়তো অনেকেই দিতে পারবে না। একটু লক্ষ্য করে দেখো, এতে কিছু রঞ্জক পদার্থ মানে কিছু রঙিন পদার্থ উপস্থিত থাকে। যেমন সাপোজ তুমি মনে করো একটা পলিথিন ব্যাগে কিছু পানি নিলে, সেই পানির মধ্যে কিছু লাল রং মিশিয়ে দিলে পলিথিন ব্যাগটা দেখতে কেমন লাগবে? পলিথিন ব্যাগের পুরা ব্যাগটা, পানি সহ পলিথিন ব্যাগটা দেখতে কেমন লাগবে? লাল লাগবে। যদি সেখানে সবুজ রং মিশিয়ে দাও তাহলে সেটা সবুজ লাগবে। যদি সেখানে হলুদ রং মিশিয়ে দাও তাহলে সেটা হলুদ লাগবে। বিষয়টা হচ্ছে এরকমই, অর্থাৎ কি প্লাস্টিকগুলোর মধ্যে কিছু রঞ্জক পদার্থ থাকে। সেই রঞ্জক পদার্থ সবুজ, লাল, হলুদ, নীল এরকম বিভিন্ন হয়ে থাকে। এই জন্য আমরা উদ্ভিদগুলোকে সবুজ, লাল, হলুদ, নীল ইত্যাদি কালারের দেখে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড। দেখো, যে সকল প্লাস্টিড বর্ণযুক্ত অর্থাৎ সবুজ, হলুদ, লাল, নীল ইত্যাদি হয়ে থাকে তারাই হলো ক্রোমোপ্লাস্টিড। অর্থাৎ আমরা যে সকল আমরা উদ্ভিদের দেখি, অনেক উদ্ভিদ দেখি, আমরা প্রায় সব উদ্ভিদই দেখে থাকি সবুজ। তার মধ্যে অনেক সময় দেখি যে কিছু উদ্ভিদের পাতা হলুদ হতে পারে, কিছু উদ্ভিদের পাতা লাল হয়, কিছু উদ্ভিদের পাতা ফুল ফল লাল, হলুদ, নীল এরকম হয়ে থাকে। এগুলো কোন ধরনের প্লাস্টিড? এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, অর্থাৎ ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড। তাহলে বুঝলে নাম্বার 1 হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড। নাম্বার 2-তে যাব আমরা। দেখো যে নাম্বার 2 হচ্ছে ক্রোমোপ্লাস্টিডকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি।
অর্থাৎ যে ক্রোমোপ্লাস্টিড সম্পর্কে শুনলাম যে লাল, সবুজ, হলুদ, লাল, নীল, এইগুলোকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই দুইটা ভাগে ভাগ করেছি। ক্লোরোপ্লাস্ট কারা? সবুজ বর্ণের, অর্থাৎ দেখো যে সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এই যে আমরা সবুজ গাছপালা দেখে থাকি, আমাদের চারপাশে দেখলে সবুজ আর সবুজ, এই যে সবুজ গাছপালাগুলো আমরা দেখে থাকি, আসলে এই গাছপালাগুলো কেন সবুজ হয়েছে? কারণ কি এদের পাতায় সবুজ প্লাস্টিডের উপস্থিতির জন্য, যে দ্যাট মিনস ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য। তাহলে দেখো সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? পাতায় পাওয়া যায়, কচি কাণ্ডে পাওয়া যায়, বা অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করা এদের প্রধান কাজ। খেয়াল করবে এই সবুজ অংশগুলো, এই সবুজ পাতাগুলো কি কি কাজ করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করাই হচ্ছে এদের প্রধান কাজ। দ্বিতীয় দেখো ক্রোমোপ্লাস্ট কাদেরকে বলতেছি? কারা হচ্ছে ক্রোমোপ্লাস্ট? দেখো সবুজ বর্ণ ব্যতীত হলুদ, লাল, নীল ইত্যাদি বর্ণের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। অর্থাৎ সবুজ বর্ণ ব্যতীত যে সকল প্লাস্টিডগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতেছি কি? যে ক্রোমোপ্লাস্ট। অর্থাৎ তারা কি? হলুদ, লাল, নীল ইত্যাদি বর্ণের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করাই এদের প্রধান কাজ। যেমন তোমরা দেখো যে এই যে বিভিন্ন প্রকার লাল, হলুদ, নীল, সবুজ এরকম বিভিন্ন প্রকার ফুল দেখা যায়। এই ফুলগুলোর পরাগায়ন হওয়ার দরকার, আর এই ফুলগুলো বিভিন্ন রঙের হওয়ার জন্য কীট পতঙ্গগুলো আকৃষ্ট হয়। আর এই কীট পতঙ্গগুলো আকৃষ্ট হওয়ার জন্য এক ফুল থেকে মধু সংগ্রহ করে অন্য ফুলে যায়, বা এই সকল ফুলগুলোতে কিন্তু আবার মধু গ্রন্থিও থাকে। তো সেই জন্য কি করে? এক ফুল থেকে মধু সংগ্রহ করে যখন আর এক ফুলে যায়, তখন তাদের শরীরে লেগে যাওয়া যে পরাগরেণুগুলো কিন্তু এক ফুল থেকে আর এক ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয়। এই প্রসেসকে, অর্থাৎ এক ফুলের পরাগরেণু আর এক ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হওয়ার এই প্রসেসকে আমরা বলে থাকি পরাগায়ন। তাহলে তুমি দেখো যে ক্রোমোপ্লাস্টিড, অর্থাৎ কি? যে হচ্ছে হলুদ, লাল, নীল ইত্যাদি এই সকল বর্ণের উপস্থিতির জন্য, এই সকল বর্ণ হওয়ার জন্য কীটপতঙ্গ আকৃষ্ট হয়, পাশাপাশি পরাগায়নে সাহায্য করে। তাহলে এটা গেল হচ্ছে ক্রোমাটোপ্লাস্টিড। এবার আমরা যাব হচ্ছে কি? লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। লক্ষ্য করো যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, এটার আমরা একটা পরীক্ষাও করব। ঠিক আছে, একটা সহজ পরীক্ষা করে কিন্তু আমরা হচ্ছে কি লিউকোপ্লাস্টিডের ব্যাখ্যাও করতে পারবো। দেখো যে সকল প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্টিড বলে। যেসব অঙ্গের কোষে সূর্যালোক পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্টিড পাওয়া যায়। যেমন মূলের কোষে প্লাস্টিড, অর্থাৎ মূলের কোষে যে সকল প্লাস্টিডগুলো থাকে এরা হচ্ছে লিউকোপ্লাস্টিড। আবার দেখো সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টেও পরিণত হয়। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে কিসের? ক্লোরোপ্লাস্টেও পরিণত হয়ে থাকে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে সকল প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্টিড বলে, আর যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্টিড পাওয়া যায়। যেমন মূলের কোষে লিউকোপ্লাস্টিড পাওয়া যায়। এখন আমরা দেখব এই লিউকোপ্লাস্টিডগুলো কিন্তু আমরা একটা পরীক্ষার মধ্যে দিয়ে দেখতে পারি যে আসলে কিভাবে লিউকোপ্লাস্টিডগুলো পরিবর্তন হতে পারে। আসলে সব প্লাস্টিডগুলোই কিন্তু পরিবর্তন হয়। ক্রোমোপ্লাস্টিডগুলো ক্লোরোপ্লাস্টিডগুলো লিউকোপ্লাস্টে, বিভিন্ন পরিস্থিতিতে এই সকল প্লাস্টিডগুলোর পরিবর্তন হওয়া সম্ভব। তো আমরা একটা পরীক্ষা দেখি। দেখো যদি সবুজ দুর্বা ঘাসের উপর ইট দিয়ে কিছুদিন ঢেকে রাখো, তোমরা দেখেছো অনেক সময় খেলার মাঠে বা অন্যান্য স্থানে হয়তো সবুজ ঘাসের উপরে একটা ইট রেখে দিয়েছো, বা কোনো কারণে কেউ হচ্ছে কি একটা ইটকে রেখে দিয়েছে। তাতে তুমি দেখা গেল যে সপ্তাহখানেক রেখে দিয়েছো বা তারও বেশি, বা কয়েকদিন যখন তুমি ইটটা রেখে দেওয়ার পরে যখন তুমি দেখো যে ইটটা উঠাবে, দেখো ইটটা উঠানোর পরে দেখবে যে ইটের নিচেই যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো সাদা বর্ণের হয়ে গেছে। কেন সাদা বর্ণের হয়ে গেছে?
এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা কেন সাদা বর্ণের হলো। কারণটা হচ্ছে কি, এই সাদা বর্ণের হওয়ার কারণ হচ্ছে যে তুমি যখন ইটটা রেখেছো ওই ইটের জন্য ওই সূর্যালোক পৌঁছায় নাই ওই উদ্ভিদগুলোতে, ওই ঘাসগুলোতে। সূর্যালোক যখন পৌঁছায় নাই তখন ওইখানে যে ক্লোরোপ্লাস্টিডগুলো ছিল সেই ক্লোরোপ্লাস্টিডগুলো তাদের বর্ণ হারিয়ে লিউকোপ্লাস্টিডে পরিণত হয়েছে। এইভাবে ক্লোরোপ্লাস্টগুলো ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। দেখো যে এই জন্য দেখো ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টিডে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে ইটটা সরিয়ে নাও, সরিয়ে সূর্যের আলোতে ঘাসগুলো আবার দেখবে যে আস্তে আস্তে সবুজ বর্ণের হয়ে যাবে। আবার দেখবে যে ঘাসগুলোতে সবুজ বর্ণের হয়ে যাবে। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয়ে থাকে। বুঝতে পারতেছি? তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম দেখলাম যে আমরা বিভিন্ন বর্ণের প্লাস্টিড বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। আরো কিছু তোমরা জিনিস কিন্তু লক্ষ্য করেছো। দেখো আমরা যে বিভিন্ন প্রকার বাজারে যে বিভিন্ন প্রকার ফলমূল শাকসবজি পেয়ে থাকি সেগুলো কিন্তু বিভিন্ন রঙের। তোমার কখনো কি মনে হয়েছে এগুলো কেন বিভিন্ন রঙের হলো? এর কারণ হচ্ছে কি, প্লাস্টিড। এর কারণ হচ্ছে যেমন দেখো যে আমরা যে বিভিন্ন প্রকার শাকসবজিগুলো পেয়ে থাকি, শাকসবজিগুলো বিভিন্ন রকম। এতে দেখা যায় যে কোনোটাতে ক্যারোটিনয়েড, কোনোটাতে জ্যান্থোফিল, কোনোটাতে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এরকম বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য বিভিন্ন রঙের হয়ে থাকে। আবার আমরা অনেক সময় দেখি একটা ফল কাঁচা অবস্থায় সবুজ, পাকা অবস্থায় সেটা হলুদ হয়ে যায়, কাঁচা অবস্থায় সবুজ, পাকা অবস্থায় সেটা লাল হয়ে যায়, এরকম। তারপর যেমন দেখো যে টমেটো কাঁচা অবস্থায় সবুজ, পাকা অবস্থায় লাল হয়ে যায়। কি কারণে? লাইকোপেন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য। এই রকম ফলগুলোতে আমরা দেখে থাকি যে সবুজ ফলগুলো যখন কাঁচা অবস্থায় একরকম, পাকা অবস্থায় আর এক রকম হয়ে যাচ্ছে। এইভাবে দেখো যে যে তাদের বর্ণের পরিবর্তন ঘটছে। কেন পরিবর্তন ঘটছে? প্লাস্টিডের রঙের পরিবর্তন ঘটছে। অর্থাৎ প্লাস্টিডগুলো এক প্লাস্টিড আর এক প্লাস্টিডে রূপান্তরিত হতে পারে, আর এক প্লাস্টিড আর এক প্লাস্টিডে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ প্লাস্টিডগুলো তাদের রূপান্তরের মাধ্যমেই বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের চারপাশে উদ্ভিদগুলো, শাকসবজি, ফলমূল যে বিভিন্ন বর্ণের দেখে থাকি, বিভিন্ন বর্ণময়তা দেখে থাকি, যে বর্ণগুলো দেখে আমরা আকৃষ্ট হই, আমরা ফুল দিয়ে ঘর সাজাই, আমরা ফুল বিভিন্ন কাজে ব্যবহার করি, ফুলকে আমরা বিভিন্ন কালারের জন্য ভালোবাসি, সবই আসলে কার অবদান? প্লাস্টিডের অবদান। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি সবাই প্লাস্টিক সম্পর্কে ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিতভাবে ক্লাসগুলো দেখবে। খোদা হাফেজ।